সবাইকে বিজ্ঞান দিশা চ্যানেলে স্বাগত। তোমাদের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি এবিটিএ টেস্ট পেপারের সলিউশন করছি। 10 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। আজকে 11 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করব। তোমরা সবাই বইটা কাছে রাখবে এবং নিজেরা করার চেষ্টা করবে, এবং না পারলে আমার ভিডিও দেখে সলিউশনটা করে নেবে বা বুঝে নিতে পারো। তো এই যে সেটের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে, এল দৈর্ঘ্যের একটি আহিত তার এক্স অক্ষের উপর এমনভাবে রাখা আছে যে তার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়ালস টু দেওয়া আছে এ এক্স স্কোয়ার। ল্যামডা ইকুয়ালস টু দেওয়া আছে এ এক্স স্কোয়ার। তারটির দৈর্ঘ্য বলেছে এল। ওই তারে মোট আধান নির্ণয় করতে বলেছে, মোট আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আমি আধানের ঘনত্ব মানে আধানের তলমাত্রিক ঘনত্ব কি জানি, মোট আধান বাই দৈর্ঘ্য। কিন্তু দেখো এইখানে এই যে আধানের তলমাত্রিক ঘনত্বটা কার উপর নির্ভর করছে, এক্সের উপর নির্ভর করছে। অর্থাৎ দূরত্বের সঙ্গে সঙ্গে আধানের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট না। এই জন্য আমি ডিরেক্টলি ল্যামডা ইন্টু এল করলে মোট আধানের পরিমাণ পাবো না। সেটা পেতাম যদি আধানগুলি সুষমভাবে বণ্টিত থাকতো। তখন আমি এরকমভাবে বার করতাম যে আধানের ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব ল্যামডা ইকুয়ালস টু এল কিউ বাই এল হয়, আর কিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এল। এখানে তোমাকে কি করতে হবে, একটা ক্ষুদ্র অংশ ধরে নিতে হবে ডিএল। এই অংশের মধ্যে আমি ধরে নিচ্ছি এটা এত ক্ষুদ্র অংশ, এই অংশের মধ্যে আধানের যে বন্টনটা সুষম আছে ধরে নিতে দিলে, এই অংশে ক্ষুদ্র যে আধানের পরিমাণ ডি কিউটা হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল। ঠিক আছে, এটাকে 0 ধরে নাও, এটা টোটালটা এল। ওকে, এবার আমি যদি কি করি, ইন্টিগ্রেশন করে দিই, তাহলে মোট আধান আমি পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন করে দাও, ডি কিউ ল্যামডার মান বসিয়ে দিই এ এক্স স্কোয়ার, আর ডিএল না, ওটা ডি এক্স করো, ওটাকে ডি এক্স করো, এ এক্স স্কোয়ার ডিএক্স, লিমিটটা হচ্ছে 0 টু এল। তাহলে এটা তো কনস্ট্যান্ট বলে দিয়েছে, এখানে এক্স কিউব বাই 3 পাচ্ছি, ইন্টিগ্রেশন করলে 0 টু এল, তাহলে পাবো এ এল কিউব বাই 3। পরিবাহীতে মোট আধানের পরিমাণ হচ্ছে এ এল কিউব বাই 3। অপশান হচ্ছে 1 নম্বর, মানে ফার্স্ট অপশানটা এ। এবার 2 নম্বরের কোশ্চেনটা দেখো, একটি বদ্ধ তলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এটা একটা বদ্ধ তল, এবার এর মধ্যে φ1 আধান তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে আর বেরিয়ে যাচ্ছে φ2। তাহলে এর মধ্যে সঞ্চিত বা আবদ্ধ আধানের পরিমাণ কত? তো দেখো, যতটা পরিমাণ তড়িৎ বলরেখা বাইরে থেকে ঢুকছে সেটা তো বেরিয়ে যাবে, উপরন্তু ভিতরে যদি কিউ পরিমাণ আধান থাকে, তো এর ভিতরে যে বদ্ধ আধান আছে সেও যে তড়িৎ বলরেখা নির্গত করবে সেটা তো সব তো বেরোবে। তাহলে বেরোচ্ছে হচ্ছে এই φ1টা তো বেরিয়ে যাচ্ছে, আবার কিউ আধানের জন্য যে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে সেটাও বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে φ2টা হচ্ছে কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স, প্লাস φ2টা কি, φ2 যে মোট তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে φ1 প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। আমি ধরে নিয়েছি যে আবদ্ধ আধান হচ্ছে কিউ, তাহলে আমাকে কিউ বার করতে হবে। দেখো তাহলে এটা φ2 মাইনাস φ1 হয়ে যাচ্ছে, আর কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স কি হয়, এটা যদি শূন্য মাধ্যমে রাখা হয় তাহলে কিউ বাই এপসাইলন 0। তাহলে এখান থেকে কিউ পাচ্ছি এপসাইলন 0, এটা φ2 মাইনাস φ1। বোঝা গেছে? আবার একবার বলে দিই, একটা বদ্ধ তল আছে, তাতে φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে, বা বলতে পারো φ1 সংখ্যক তড়িৎ বলরেখা প্রবেশ করছে এবং φ2 সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। এবার নির্গত হচ্ছে কোন কোন তড়িৎ বলরেখা, φ1 তড়িৎ বলরেখা তো নির্গত হচ্ছে, সঙ্গে কিউ যে তড়িৎ বলরেখা উৎপন্ন করছে সেটাও নির্গত হচ্ছে। তাহলে φ2 যে তড়িৎ বলরেখা এটা হচ্ছে φ1 তড়িৎ বলরেখা প্লাস
কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাই টু ইকুয়ালস টু ফাই ওয়ান প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। তাহলে এবার ফাই ওয়ানটাকে এদিকে নিয়ে চলে এসেছি, ফাই টু মাইনাস ফাই ওয়ান সমান এটা কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন জিরো, তাহলে কিউ ইকুয়ালস টু এপসাইলন জিরো ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা হচ্ছে লাস্ট অপশান ডি। এবার চলে আসছি 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, একটা চিত্র দেওয়া আছে। এই কোশ্চেনটা আগেও দেওয়া ছিল। এখানে একটা 5 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে, দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে। এখানে একটা রোধ দেওয়া আছে, রোধ করে এখানে আবার গ্রাউন্ড করে দিয়েছে। বলেছে এই রোধটার 2 ওহম এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। তাহলে আমি শুধু জাস্ট বার করবো এই রোধের দু প্রান্তে বিভব প্রভেদ কত। দেখো রোধের দু প্রান্তে বিভব প্রভেদ, এটা তো গ্রাউন্ড মানে 0 আছে, এটা 5 ভোল্ট, তাহলে ভিটা হচ্ছে গিয়ে তোমার 5 ভোল্ট। তাহলে আই ইকুয়ালস টু কত হবে, ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 5/2, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। অপশান হচ্ছে বি। এবার আসি 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে, কেন্দ্রবিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত। দেখো এই কোশ্চেনটা বারবার প্রতিটা সেটেই দিচ্ছে, ঠিক আছে। একটা বৃত্তাকার কক্ষপথ যার ব্যাসার্ধ হচ্ছে আর, এবার ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে। এবার n সংখ্যক বার আবর্তন করছে মানে প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে মানে আই ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি n ইন্টু ই, ঠিক আছে, n ইন্টু ই। এবার আমাকে বলেছে কি এই ঘোরার জন্য এখানে মানে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত উৎপন্ন হবে। এবার এটাকে তুমি ধরে নিতে পারো একটা কি বৃত্তাকার তারের লুপ ধরে নিতে পারো, যার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হচ্ছে NE। এবার বৃত্তাকার তারের লুপের জন্য তার কেন্দ্রে প্রযুক্ত বা কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র B ইকুয়ালস টু হয় μ0/4 পাই ইন্টু 2 পাই আই বাই আর। তাহলে মানটা বসিয়ে দাও, μ0/4 পাই ইন্টু 2 পাই ইন্টু NE বাই আর, কেটে দাও পাই কেটে দাও, 2 কেটে দাও, তাহলে আমি পাচ্ছি μ0NE/2R, μ0NE/2R, অপশান সি। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চৌম্বক ভ্রামক কত হবে। এইটা একটা দণ্ডচুম্বক, একই রকমের আরও একটা দণ্ডচুম্বককে পরস্পরের সমকোণে রাখা হলো। এটাকে তুমি এন, এর এস আর এর এন, এর এস। দেখো এখানে এস এন পরস্পর প্রশমিত করে দেবে। আচ্ছা তুমি ধরে নাও এটা এল দৈর্ঘ্য, আর এল দৈর্ঘ্য কত ধরে নাও এল, ঠিক আছে। এবার এদের যখন তুমি সমকোণে রাখছো তখন এর এস এনটা প্রশমিত হচ্ছে, তাহলে এখানে কোনো মেরু থাকছে না। তাহলে লব্ধি যে মেরুটা থাকছে, এখানে একটা উত্তর মেরু থাকছে, এখানে একটা দক্ষিণ মেরু থাকছে। তো এই উত্তর মেরু আর এই দক্ষিণ মেরু মিলে যে চৌম্বক দণ্ডটা উৎপন্ন করলো তার চৌম্বক ভ্রামকটা বার করতে হবে। তো চৌম্বক ভ্রামক যদি বার করতে হয় ফর্মুলাটা হচ্ছে মেরু শক্তি গুণিতক দুটি মেরুর মধ্যবর্তী দূরত্ব। এখানে দেখো মেরু শক্তির কোনো পরিবর্তন হয়নি, একই আছে, কিন্তু তোমাদের দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে যদি মেরু শক্তি এম থাকতো তাহলে এম সমান হতো এম ইন্টু এল, ঠিক আছে। এখন কিন্তু দেখো এটা এল এটা এল, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হচ্ছে, এটা তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লাগিয়ে দিলে √2 ইন্টু এল হবে। তাহলে এখন যদি এ প্রাইম বার করতে যাও, মেরু শক্তির তো কোনো পরিবর্তন হয়নি, ওটা এমই আছে, ইন্টু √2 ইন্টু এল, মানে আমি পাচ্ছি √2 ইন্টু এম এল। আর এম এল সমান হচ্ছে বড় এম, তো √2 ইন্টু এম, মানে আগের যে চৌম্বক ভ্রামক ছিল তার √2 গুণ। অপশান হচ্ছে গিয়ে, ও এখানে অপশানটা একটু প্রবলেম করে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, ডির দাগে হবে। তাহলে 6 দাগে পড়ি। 6 দাগে কি বলেছে, একটি এলসিআর শ্রেণী সমবায় বর্তনীটি বিশুদ্ধ রোধক বর্তনীর মতো আচরণ করবে কখন।
এলসিআর বর্তনী কখন বিশুদ্ধ রোধ বর্তনীর মতো কাজ করে? যখন এলসিআর বর্তনীতে অনুনাদ সৃষ্টি হয়। আর অনুনাদ সৃষ্টির শর্ত কি? অনুনাদ সৃষ্টির শর্ত হচ্ছে এক্সি ইকুয়ালস টু এক্সএল, মানে ধারকের প্রতিঘাত আর আবেশের প্রতিঘাত সমান হয়ে যাবে। এক্সি ইকুয়ালস টু এক্সএল, আর এক্সি জানি কি 1/ωc ইকুয়ালস টু ওমেগা ইন্টু এল। অপশান হচ্ছে সি, সি অপশান। এবার 7 দাগে আসবো। এবার 7 দাগে কোশ্চেনটা, তো 7 দাগে কোশ্চেনটা কি বলেছে? এসি প্রবাহে কোনটি দেখা যায় না? এসি প্রবাহে কোনটি দেখা যায় না? কি কি দেওয়া আছে? চৌম্বক ক্রিয়া দেওয়া আছে, যেটা অবশ্যই দেখা যায়। চৌম্বক ক্রিয়া তো দেখা যায়, আর চৌম্বক ক্রিয়া দেখা যায় বলে ওই তো আবেশ ঘটে, তড়িৎচালক বল উৎপন্ন হয়। মোটর ক্রিয়া, মোটর ক্রিয়া তো আমরা ব্যবহার করি সাধারণত। এসি সাহায্যে কি মোটর চলে না? মোটর চলে, মোটর ক্রিয়া এসিতে হয়। জুল ক্রিয়া মানে হিট, তাপ উৎপন্ন হয়, অবশ্যই হয় জুল ক্রিয়া, হিটার না হলে হতো না জুল ক্রিয়া। আর একটা আছে পেল্টিয়ার ক্রিয়া, পেল্টিয়ার ক্রিয়া, তাহলে এইটা হয় না পেল্টিয়ার ক্রিয়া। পেল্টিয়ার ক্রিয়াটা এসি বর্তনীতে হয় না। এবার নেক্সট কোশ্চেন যেটা আছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জেড অক্ষ বরাবর বিস্তার লাভ করছে, মানে এইটা জেড অক্ষের ধনাত্মক বরাবর লেখা উচিত ছিল। জেড অক্ষের ধনাত্মক বরাবর, মানে ধনাত্মক জেড অক্ষ বরাবর কে গতিশীল? ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তোমার দেওয়া আছে এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা আই প্লাস জে ক্যাপ দেওয়া আছে। তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি কি হবে? অপশানগুলো দেওয়া আছে, তুমি চেক করে দেখবে। চেক কীরকম করবে? সাধারণত আমরা জানি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে অভিমুখটা হয় ই ক্রস বি, ই ক্রস বি, এর অভিমুখ যেদিকে হয় সেই দিকেই হয়। এবার তুমি কি করবে? ইটা তো দেওয়া আছে, এবার এখানে যে অপশানগুলো দেওয়া আছে তাহলে বি এর যে অপশানগুলো দেওয়া আছে তার সঙ্গে তুমি কি করছো? ক্রস প্রোডাক্ট করবে। এবার ক্রস প্রোডাক্ট করলে যদি রেজাল্ট প্লাস কে আছে, মানে প্লাস কে যদি আসে তাহলে ওই অপশানটাই হবে বি। তো আমি ফার্স্ট অপশানটা দেখো, ফার্স্ট অপশানটা তুমি করে দেখো। ক্রস ফার্স্ট অপশানটা আছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা যদি করো দেখো আই সঙ্গে আই ক্রস করলে 0 হয়ে যায়, আই সঙ্গে জে ক্রস করো, আই সঙ্গে জে ক্রস করলে কে হয়, প্লাস জে সঙ্গে আই করলে মাইনাস হওয়ার কথা কিন্তু সামনে মাইনাস আছে, আবার একটা কে ক্যাপ, দেখো তো আছে 2 কে ক্যাপ, আছে না প্লাস কে ক্যাপ। তো ফার্স্ট অপশানটা হচ্ছে গিয়ে, ফার্স্ট অপশানটা হচ্ছে গিয়ে বি এর অভিমুখ, মানে বি এর অভিমুখ হচ্ছে ফার্স্ট অপশানটা। এবার দেখো 9 দাগে কোশ্চেন, 9 দাগে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। বিভিন্ন বর্ণের অক্ষের উপর একটি সমতল কাঁচ ফলক রাখা হলো, মানে এরকম একটা বর্ণ আছে বা বর্ণের অক্ষর আছে, তার উপরে এরকম সমান্তরাল কাঁচ ফলক রাখা হলো, ঠিক আছে। এবার অক্ষরের বর্ণগুলো কি দেওয়া আছে সেটা বলছে, অপশানে দেওয়া আছে, বলছে যে অক্ষরটি সবচেয়ে কম উপরে উঠবে, যে অক্ষরটি সবচেয়ে কম উপরে উঠবে, মানে আমরা ওই যে আপাত গভীরতা প্রকৃত গভীরতার অঙ্কগুলো করছিলাম ওইখানে আর কি, কম কম উপরে উঠবে মানে কি আপাত গভীরতা কি বেশি, মানে যদি দেখো যদি একটা অক্ষরের জন্য এটা উঠছে, একটা অক্ষরের জন্য এটা উঠছে, তাহলে এটা কি, এটা এই অক্ষরটা কম উপরে উঠছে, এই অক্ষরটা বেশি উপরে উঠছে। এখানে কম উপরে উঠছে মানে কি আপাত গভীরতাটা বেশি, বেশি উপরে উঠছে মানে কি আপাত গভীরতা কম, ঠিক আছে। তাহলে এটা আমাকে আগে জানতে হবে যে আপাত গভীরতা কম, আপাত গভীরতা কম কথার অর্থ হচ্ছে বেশি উপরে উঠছে, আপাত গভীরতা বেশি কথার অর্থ হচ্ছে কম উপরে উঠছে। তোমাকে এখানে জানতে চাইছে যে কম উপরে উঠছে, কোন অক্ষরটি কম উপরে উঠছে, কম উপরে উঠছে মানে আপাত গভীরতা যেন বেশি হয়, আপাত গভীরতা বেশি হয়। এবার ফর্মুলাটা কি আছে জানি আমরা, আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা
সমান দর্শক মাধ্যমে মিউ অবজারভার, দর্শক মাধ্যমে প্রতিসারাঙ্ক বাই বস্তু মাধ্যমে প্রতিসারাঙ্ক। এটা মিউ প্রাইম আর মিউ, এটা হচ্ছে দর্শক মাধ্যমে প্রতিসারাঙ্ক, এটা হচ্ছে বস্তু মাধ্যমে প্রতিসারাঙ্ক। দেখো প্রত্যেক ক্ষেত্রে দর্শক মাধ্যম মানে আমি এখানে চোখ রাখবো, এখানে চোখ যদি রাখি তাহলে দর্শক মাধ্যমের প্রতিসারাঙ্ক কিন্তু তোমার চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কার প্রতিসারাঙ্ক? বস্তু মাধ্যমে প্রতিসারাঙ্ক। কারণ বিভিন্ন বর্ণের ক্ষেত্রে একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক আলাদা আলাদা হয়। সেটা কার উপরে নির্ভর করে? ওই বর্ণটির তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হয় প্রতিসারাঙ্ক তার কম হয়। তাহলে এখানে দেখো কার উপর নির্ভর করছে? এই আপাত গভীরতা বেশি হবে না আপাত কম হবে, সেটা কার উপর নির্ভর করছে? বস্তু মাধ্যমের প্রতিসারাঙ্কের উপরে নির্ভর করছে। এখানে অপশানগুলো যে দেওয়া আছে, কি কি অক্ষর দেওয়া আছে? লাল, বেগুনি, সবুজ, ঠিক আছে, আর কোনোটি নয় বলেছে। এবার দেখো লাল, বেগুনি, সবুজ, লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, আর লালের যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয় আমরা জানি তার প্রতিসারাঙ্ক তাহলে কম হবে, আর প্রতিসারাঙ্ক যদি কম হয় তাহলে আপাত গভীরতা কী হবে? বেশি হবে, তাই তো। আবার দেখো বেগুনির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, মানে মিউ কি হয়? সবচেয়ে বেশি হয়, আর মিউ বেশি মানে আপাত গভীরতা কম, আপাত গভীরতা কম মানে বেশি উপরে উঠবে। তাহলে এখানে অপশানটা নিশ্চয়ই হবে লাল, কারণ লালের ক্ষেত্রে আপাত গভীরতাটা বেশি, মানে কম উপরে উঠেছে। তাহলে অপশানটা হচ্ছে লাল। আশা করি বুঝতে পেরেছো, লাল, অপশানটা হবে লাল। এবার নেক্সট কোশ্চেন বলেছে 10 দাগে কোশ্চেন, আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না? প্রাবল্য, দশা, কম্পাঙ্ক, কোনোটি নয়। যত রকমের আলোর ধর্ম আছে, প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে, আর বাকি যেটা আছে, তো সব ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক একই থাকে। তো কম্পাঙ্ক যখন একই থাকে তাহলে এখানে অপশানটা হবে যে সমবর্তনের জন্য কম্পাঙ্কটাই কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আর তবে যে দশাটা দেওয়া আছে না, দশাটার প্রবলেম আছে, এই দশার পরিবর্তন তুমি নির্ধারণ করতে পারবে না, তো এখানে অপশানটা হবে তোমার কম্পাঙ্ক। 11 নম্বর কোশ্চেনটা দেখো, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান। আলফা আর একটা প্রোটন, আলফা এবং প্রোটন এর গতিশক্তি সমান বলেছে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে। ল্যামডা ইকুয়ালস টু কি জানি? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি বলতে পারো, মানে এইচ বাই পি হয়, বা এটাকে আমার গতিশক্তি সমান বলেছে, তো এই গতিশক্তি সূত্র লিখবো, এমভি সমান আবার কি জানি 2mE। দেখো বলেছে ই কনস্ট্যান্ট, ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডাটা মানে গতিশক্তি সমান বলেছে, তো এই জন্য ইটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m হবে। তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা সমান √m আলফা বাই এমপি, আর এদের অনুপাত তো 4 হয়, তাহলে √4 হবে, কারণ হচ্ছে আলফার ভর প্রোটনের ভরের 4 গুণ। তাহলে উত্তর পাচ্ছি আমি 2, মানে ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা ইকুয়ালস টু 2:1, বা দেখে 2:1, একদম 1 নম্বর মানে এ অপশান। তারপরে দেখো 13 নাম্বার কোশ্চেন, এলইডি থেকে নিঃসৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রাবল্য কার উপর নির্ভর করে? এলইডি থেকে নিঃসৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রাবল্য কার উপর নির্ভর করে? দেখো এলইডিতে আলো উৎপন্ন হয় কীভাবে? এলইডিতে আলো উৎপন্ন হয় একটা ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভূমিস্তর। এবার এখানকার ইলেকট্রন কিছুটা পরিমাণ শক্তি নিল, এবার শক্তি নিয়ে কি করে কোন স্তরে উঠে যায়? এই স্তরে উদ্দীপিত হয়ে এই স্তরে উঠে যায়। এবার দেখো ধরো কিছু পরিমাণে শক্তি পেয়েছে, কিছু পরিমাণে যদি শক্তি পায়, 10 ইলেকট্রন ভোল্ট যদি শক্তি পায়, তাহলে তাকে এই পর্যন্ত উঠতে কিছুটা শক্তি নষ্ট করে দেবে। আমি ধরলাম 1 ইলেকট্রন ভোল্ট শক্তি নষ্ট করে দিলে এখানে থাকবে কত? 9 ইলেকট্রন ভোল্ট শক্তি। তবে এর উদ্দীপিত অবস্থায় থাকতে পারে না, আবার কী হবে? গ্রাউন্ড অবস্থায় চলে আসবে। গ্রাউন্ড অবস্থায় যদি আসে তাহলে সে কতটা ছাড়বে? 9 ইলেকট্রন ভোল্ট শক্তি ছাড়বে, তাই তো।
সে কতটা ছাড়বে, 9 ইলেকট্রন ভোল্ট শক্তি ছাড়বে। মানে যে শক্তিটা বিকৃত হবে তার শক্তি কত হবে, 9 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার তুমি ভাবো এর যে পার্থক্যটা যদি বেশি হয়ে যায়, মানে 1 ইলেকট্রন ভোল্ট আছে তো ধরলাম এখান থেকে উঠতে 2 ইলেকট্রন ভোল্ট লেগে গেল, তাহলে এখানে যখন পৌঁছবে তখন এতে কত শক্তি থাকবে, 8 ইলেকট্রন ভোল্ট। যখন এখানে আবার মানে এখানে আবার যখন ভূমিস্তরে ফিরে আসবে তখন যে শক্তি বিকিরণ করবে তার শক্তি হবে কত, 8 ইলেকট্রন ভোল্ট। মানে তুমি যে আলোটা পাবে সেই আলোটা কী পাবে, কম শক্তি সম্পন্ন, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অর্থাৎ যে আলোটা বেরোচ্ছে সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি নির্ভর করে এই গ্যাপটার উপরে, এই ব্যবধানটার উপরে, মানে দুটা যে শক্তি স্তর আছে শক্তি স্তরের ব্যবধানের উপরে নির্ভর করে একটা। আর একটা হচ্ছে গিয়ে এই যে কতটা পরিমাণ শক্তি পাচ্ছে। ঠিক আছে, এ যদি 10 ইলেকট্রন ভোল্টের জায়গায় যদি 15 ইলেকট্রন ভোল্ট পেত, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ওই স্তরের ব্যবধানের জন্য নষ্ট হতো, এখানে তখন কত পেত, 14 ইলেকট্রন ভোল্ট পেত, মানে তাহলে বেশি শক্তি পেত। তাহলে কার উপর ডিপেন্ড করছে, ইলেকট্রনটা কতটা শক্তি পাচ্ছে আর শক্তি স্তরের ব্যবধানের উপর। তাহলে অপশানগুলো তাহলে কি কি হবে দেখে নাও। ফার্স্ট যে অপশানটা আছে বলেছে সম্মুখবর্তী বায়াস, মানে ওই যে বায়াস কি করছে, এই শক্তিটা দিচ্ছে, ব্যাটারি লাগিয়েছো যে বায়াস যে লাগিয়েছো সে এই শক্তিটা দিয়েছে, তাহলে তার উপর তো অবশ্যই ডিপেন্ড করছে, সম্মুখবর্তী বায়াসের উপর ডিপেন্ড করছে, আর একটা অর্ধপরিবাহীর শক্তির ব্যবধানের উপর। মানে ফার্স্ট যে অপশানটা আছে ওই অপশানটাই হবে এটা এ। এবার লাস্ট কোশ্চেন XIV। লাস্ট কোশ্চেনটা কি আছে, পৃষ্ঠ তরঙ্গের মাধ্যমে বেশি দূর পর্যন্ত সম্প্রচার করা সম্ভব হয় না, সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন বৈশিষ্ট্যের জন্য বা কোন ধর্মের জন্য। ওটা লাস্ট অপশানটা হবে অপবর্তন ও সমবর্তনের জন্যই সম্প্রচার করা সম্ভব হয় না। MCQগুলো শেষ হলো, এবার SAQগুলো দেখো। তার ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, ভি গতিতে আলফা কণা এবং বিটা কণা উভয়কেই যদি বি মানের চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রক্ষেপ করা হয় কোনটি অধিকতর বল অনুভব করবে। এবার বল অনুভব করবে বলেছে, তাহলে প্রযুক্ত বলের পরিমাণ কত, চৌম্বক বল হচ্ছে F = Q × B × V। দেখো এই দুটো কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে, আধানের উপর। এখানে কোন কোন কণা প্রক্ষেপ করা হয়েছে, আলফা কণা আর বিটা কণা। এখানে আধান সবচেয়ে কার বেশি, আলফা কণার আধান বেশি বিটা কণার থেকে, তাহলে আলফা কণার যদি আধান বেশি হয় তার উপরে প্রযুক্ত বলটা বেশি হবে, তাহলে ফার্স্ট অ্যান্সারটা হবে আলফা কণা। এবার দেখো 2 দেখে, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহের দশা পার্থক্য কত হবে। বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজটা প্রবাহ মাত্রার থেকে পিছিয়ে থাকে, মানে প্রবাহ মাত্রাটা π/2 দশায় ভোল্টেজ থেকে এগিয়ে থাকে, মানে দশা পার্থক্য তাহলে হচ্ছে π/2। আবেশহীন কুণ্ডলী কি, এর আগের সেটে আছে, আমি সলভ করে দিয়েছি, তাও আবেশহীন কুণ্ডলী বলছি। এমন একটা কুণ্ডলী যে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাস্কের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কোনো তড়িৎচালক বলের সৃষ্টি হয় না। এবার দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে, সমান ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল এবং একটি অবতল লেন্সকে সংস্পর্শে রাখলে সমবায়টির ক্ষমতা কত হবে। দেখো যখন দুটা লেন্সকে তুমি পরস্পরের সংস্পর্শে রাখবে, ঠিক আছে, তখন তাদের তুল্য ফোকাস হয় 1/f = 1/f1 + 1/f2। এবার দেখো এইখানে উত্তল লেন্সের ফোকাস হয় পজিটিভ আর অবতল লেন্সের ফোকাস হয় নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল, অ্যান্সার হলো 0। ঠিক আছে, তাহলে তোমাকে বার করতে বলেছে কি সমবায়টির ক্ষমতা কত হবে, সমবায়টির ক্ষমতা P = 0 হবে, কারণ আমরা জানি 1/f = P হয়। ঠিক আছে, তাহলে যখন তুমি উত্তল লেন্স আর অবতল লেন্সের মানে অবশ্যই দুজনের যেন ফোকাস দৈর্ঘ্য 1 হয়, যদি হয় তাহলে তাদের যে তুল্য ক্ষমতা কত হবে, 0 হবে। এর অথবাটা দেওয়া আছে দেখো, I তীব্রতার দুটি আলোক তরঙ্গের উপরিপাতনে সৃষ্ট লব্ধি তরঙ্গের সর্বোচ্চ তীব্রতা কত। সর্বোচ্চ তীব্রতা যোগ করে দাও, I + I 2I। ঠিক আছে, কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করবে, এটা সম্মুখ বায়াস, মানে যখন সুইচটা অন হবে আর কি, সুইচ অন কখন হবে, যখন অর্ধপরিবাহীটাকে বা ডায়োডটাকে কি করবে তুমি
সম্মুখ বায়াসে রাখবে। আর সম্মুখ বায়াসে রাখলে ওর মধ্য দিয়ে কারেন্ট যাবে, যেরকম সুইচ অন করলে কারেন্ট যায় সেরকম। আর যদি বিপরীত বায়াসে রাখাও তাহলে সেটা কি কাজ করবে, সুইচ অফের মতো কাজ করবে। তো ঠিক আছে, 11 নম্বর সেটটাও শেষ করলাম। এর পরের ভিডিওতে 12 নম্বর সেটটা করব। আশা করি তোমরা প্র্যাকটিস করছো, আর প্র্যাকটিস করেই যাও। যদি তোমরা ভালো প্রস্তুতি করতে চাও, প্র্যাকটিস ছাড়া আর কথা নেই, খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। থাক আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর না 12 নম্বর কোশ্চেন সেটটা আলোচনা করব।